Horror. Suspense. কে কে ওখানে? কে? শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাও কিন্তু সেই গদাধরপুরকেই নিয়ে। এই গদাধরপুরের পাড়াগুলো এমন ছিল, যদি উত্তর দিক হয় উত্তরপাড়া, দক্ষিণ দিক দক্ষিণপাড়া, পূর্ব দিক পূর্বপাড়া আর পশ্চিম দিক পশ্চিমপাড়া, আর মাঝেরটাও হলো মাঝের পাড়া। যাই হোক, আজকে আমাদের ঘটনা উত্তরপাড়ার ঘটনা। এই উত্তরপাড়া আর দক্ষিণপাড়ার যাতায়াতের দুটো পথ ছিল। প্রধান যে পথটা সেটা ছিল অনেক ঘুরপথ, কিন্তু সরাসরি যাওয়ার জন্য গ্রামের মানুষেরা কাঁঠাল বাগান বলে একটা বাগান ছিল, সেই বাগানের পথটায় যাতায়াত করত। সেখানে তো শুধু কাঁঠাল বাগানই ছিল না, ছিল বড় বড় জীবন গাছ, বড় বড় বাবলা গাছ, আর যেটা সবথেকে বেশি পরিমাণে ছিল সেটা হলো বাঁশঝাড়। কোনো কোনো বাঁশ উপর থেকে নিচ পর্যন্ত ঝুলে রয়েছে, বা কোনো কোনো বাঁশ পুরো ভেঙে পড়ে রয়েছে। এরকম বাঁশের ঝাড় যদি ঝুলে পড়া থাকে, আপনারাই বুঝতে পারছেন। আর সেই জন্যই দিনের বেলাতেও মানুষ খুব একটা ওখানে যাতায়াত করতো না। সারি সারি বাঁশঝাড় তবুও ঠিক আছে, কিন্তু ভাবুন তো, যেসব বাঁশগুলো নুয়ে পড়েছে বা কোনো কোনো বাঁশ পুরো ভেঙে নিচে পড়ে রয়েছে, এবং হাওয়ায় যখন দোলে সেখানেও একটা ক্যাঁচ ক্যাঁচ কুচকুচ একটা নানা রকম আওয়াজ হয়। আর ওই বাগান বা ওই জঙ্গলে দিনের বেলাতেও আলো খুব একটা বেশি পৌঁছায় না, এত পরিমাণে ঘন গাছ সেখানে। তো মানুষ তখনও সেই পথ দিয়ে যাতায়াত করত, কিন্তু ওই পথ দিয়ে মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেল কোনো একটা ঘটনার জন্য। আজকে আমরা সেই ঘটনাটাই শুনব। তো এই উত্তরপাড়া দক্ষিণপাড়া যাতায়াতের যে এই কাঁঠাল বাগানটা, এই বাগানের শেষ মানে যেখান থেকে লোকালয় শুরু, তাই সেই শুরুতেই মানে কাঁঠাল বাগানেরও শেষ আর লোকালয়ের শুরু, সেই শুরুতে দুটো পরিবার বসবাস করত। একটা হলো বাছার পরিবার আর একটা হলো বিশ্বাস পরিবার। তারপরে ঘন বসতি শুরু হয়েছে। এই বাছার পরিবার খুব বেশি দিনের না, তাদের ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার মানে ওদের বেশি দিন বিয়ে হয়নি। তো গ্রামের কোনো এক বাড়িতে বিয়ে, সেই বিয়েতে নিমন্ত্রিত ছিল এই বাছার পরিবারও, সঙ্গে বিশ্বাস পরিবারও, এবং আরও সব পরিবার তো ছিলই। সকাল থেকেই যোগেন্দ্র বাছারের বাচ্চা মেয়েটা বায়না করছে, বাবা চলো না বিয়েবাড়িতে, বাবা চলো না বিয়েবাড়িতে, আমাদের তো সকাল থেকেই যেতে বলেছে, চলো না। তো বারবার মেয়ে বায়না করাতে যোগেন্দ্র বলল, দেখ তোর মাকে বলে দেখ। বলে সে নিজেই জিজ্ঞেস করলো, হ্যাঁ গো শ্যামলী, মেয়ে তো বায়না করছে, যাবে এখন? শ্যামলী ওখান থেকে উত্তর দিল, না গো, আমি এখন যেতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি মেয়েটাকে নিয়ে তুমি বেরিয়ে যাও না, আমি না হয় সন্ধ্যা রাতের দিকে যাব আমার সমস্ত কাজ টাজ সেরে। তো যোগেন্দ্র বাছার ভাবলো, ঠিকই আছে, বাড়িতে তো কাজকর্ম থাকেই, সেসবগুলো সেরে না হয় সন্ধ্যে রাতে শ্যামলী আসবে, আমি তাহলে মেয়েটাকে নিয়ে এখন চলে যাই। এই বলে সে সাজিয়ে গুছিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেল। শ্যামলী, তুমি কিন্তু বেশি দেরি করো না। হ্যাঁ গো, আমি ঠিক সময় পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। এদিকে বেশ খানিকটা সময় বেরিয়ে গেছে। যোগেন্দ্র বাছার তো বেরিয়েছে বিকেল বিকেল, এখন প্রায় সন্ধে ছুঁই ছুঁই। তো শ্যামলী তার সমস্ত ঘরের কাজগুলো হয়তো সারছিল। তো এমন সময় বাইরে থেকে কেউ দরজায় টোকা মারল। শ্যামলী দৌড়ে ছুটে গিয়ে দরজাটা খুলল। ও মাধবদা, এসে গেছো? এই কেউ দেখতে পাইনি তো? মাধব বলল, না কেউ দেখতে পাইনি। এসো এসো, তাড়াতাড়ি এসো, বলে দুজনে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। কিন্তু এদিকে এইসব লক্ষ্য করছিল পাশের বাড়ির বিশ্বাস গিন্নি। সে কিন্তু আগে থেকেই জানতো এই মাধব আর শ্যামলীর সম্পর্ক। অনেকবার যোগেন্দ্রকে সে জানিয়েও ছিল, কিন্তু যোগেন্দ্র কোনো সময় পাত্তা দেয়নি, বলেছে ও ওসব কিছু না, আপনি ভুল ভাবছেন। যাই হোক, তককে তককে থাকা বিশ্বাস গিন্নি বাইরে থেকে এসে শ্যামলীর দরজার শিকল টেনে দেয়। সেই দরজায় শিকল টেনে দিয়ে ছুটে চলে গেল যোগেন্দ্রকে ডাকতে বিয়েবাড়ি থেকে, এবং চেঁচিয়ে বলতে বলতে গেল, আজ তো প্রমাণ আমি হাতে নাতে দেব। যোগেন্দ্রকে অনেকবার বলেছি
সে তো মানতেই চায় না, উল্টে আমাকে শাসায়। আজ আমি প্রমাণ দিয়ে ছাড়ব, হাটে হাড়ি ভাঙব, তার বউয়ের এই লীলা খেলা আমি আজকে শেষ করব। এই বলতে বলতে সে তো চলে গেল ছুটে। আর এদিকে মাধব আর শ্যামলী দরজা খুব করে ধাক্কাতে শুরু করলো। বারবার জোরে জোরে দরজাটা ধাক্কাতে ধাক্কাতে একটা সময় দরজার শিকলটা বাইরে থেকে খুলে যায়। আর সেই সুযোগে মাধব শ্যামলীকে ছেড়ে পালিয়ে চলে যায়। আর এদিকে তো বিশ্বাসগিন্নি বিয়েবাড়ি থেকে এক প্রকার জোর করে যোগেন্দ্রকে ধরে নিয়ে আসলো এবং সঙ্গে পাড়ার লোকজনদেরও ধরে নিয়ে আসলো। আজকে এর হেস্তনেস্ত করতেই হবে। কি ভেবেছে কি এই লীলা খেলা চলবে? আজ এর বউয়ের লীলা খেলা শেষ করতেই হবে। সবাই মিলে যখন যোগেন্দ্রর বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো, দূর থেকে দেখতে পেল ঘরের দরজাটা সম্পূর্ণ খোলা। বিশ্বাসগিন্নি কিছু বুঝে উঠতে পারলো না, ব্যাপারটা কি? আমি তো দরজাটা বাড়ি থেকে বন্ধ করে গেছিলাম, তাহলে খুললো কে? বিশ্বাসগিন্নি দৌড়ে ছুটে গিয়ে যোগেন্দ্র ঘরের মধ্যে ঢুকে খুঁজতে আরম্ভ করলো। পেছন পেছন যোগেন্দ্র এবং পাড়ার কিছু লোকজনও ঢুকলো, কিন্তু কোথায় মাধব, কোথায় শ্যামলী? কোথাও তো তারা নেই। সে রাত্রে মাধবকে আর শ্যামলীকে বেশ খোঁজা হলো। মাধবেরও কোনো খোঁজ পাওয়া গেল না, আর শ্যামলীরও কোনো খোঁজ পাওয়া গেল না। মাধব গ্রামের একজনের বাড়িতে মাইনেদার হিসেবে কাজ করত। মাইনেদার মানে মাসিক মাইনার বিনিময়ে সে বাড়িতে তাদের কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করে দেওয়াটাই হচ্ছে মাইনেদারের কাজ। তাকেই বলা হতো মাইনেদার বা মাইনদার। তো যাই হোক, যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে গিয়েও খোঁজ নেওয়া হলো মাধব কোথায় গেছে, কিন্তু মাধব সেখানেও নেই। শ্যামলীকেও কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই ধারণা করলো দুজনে কোথাও পালিয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি পালাবে কোথায়? কারো চোখে পড়লো না, কোথায় গেল? বেশ খানিকক্ষণ খোঁজার পরে গ্রামের লোকরা তো হাল ছেড়ে দিল, যে যার মতো বাড়ি চলে গেল এবং যাওয়ার আগে শাসিয়ে গেল, তুমি কাল থেকে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে তোমাকে উঠতে হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। এখানে আর থাকতে পারবে না, এখান থেকে চলে যাও। তুমি ভালো হলো, তোমার বউ তো ভালো না, উঠতে হবে তোমাকে। একদম ঠিক বলেছেন। তুমি কেমন বেটা ছেলে যে বউরে ধরে রাখতে পারো না? ঠিক বলেছো কাকা, ঠিক বলেছো, একদম। অপমানে, রাগে, দুঃখে যোগেন্দ্র তখন হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আর তার বাবার এই পরিস্থিতি দেখে ছোট্ট মেয়েটা বাবাকে জড়িয়ে ধরে সেও হাওয়া করে কাঁদতে শুরু করলো। কি অসহায়, কি করুণ সেই পরিস্থিতি! ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, তাই না? ছোট্ট মেয়েটা কত আশা করেছিল, বিয়ে বাড়ি যেতে চেয়েছিল আনন্দ করবে বলে, ভালো মন্দ খাবে বলে, কিন্তু তার ভাগ্যে কি জুটল? সারাটা রাত তার খাওয়ারই জুটল না। সে কখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, যোগেন্দ্রও সেটা দেখল না। সে শুধুই ভাবছে একবার শ্যামলী ফিরুক। রাগে বিতৃষ্ণায় যোগেন্দ্র এক প্রকার হিংস্র হয়ে উঠল। সে ভাবল, আজকে শ্যামলী যদি ফেরে আমি তাকে শেষ করে ফেলব। এই ভেবে সে দরজাটা খোলাই রাখল। কিন্তু কোথায় শ্যামলী? রাত তো প্রায় তখন 10টা ছুঁই ছুঁই, তবুও তো শ্যামলীর কোনো পাত্তাই পাওয়া গেল না। যোগেন্দ্র চুপচাপ বিছানার এক কোণে বসে রয়েছে। বারবার তার মনে হচ্ছে এই বোধহয় শ্যামলী এলো। মাঝে মধ্যে তার এমন মনে হলো বোধহয় শ্যামলী তাকে উঁকি মেরে এসে দেখে পালিয়ে যাচ্ছে। সে দৌড়িয়ে ছুটে গেল দরজার সামনে, কিন্তু কই, কেউ তো নেই। আবার যথারীতি সেই ঘরের মধ্যে বিছানার একটা কোণায় না তো আসছে ঘুম, না তো সে স্বস্তিতে থাকতে পারছে। কি হলো? শ্যামলী তাহলে সত্যি চলে গেল? আবার যেন মনে হলো কেউ তাকে ডাকছে। আবার ছুটে বেরিয়ে আসলো, কিন্তু কই, কাউকে তো সে দেখতে পেল না। সারাটা রাতের বেশিরভাগ সময় তার এরকম মনে হতে শুরু করলো, এবং একটা সময় কখন সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে নিজেই বুঝতে পারেনি। তার ঘুম ভাঙল সকালে বেশ কিছু কোলাহলে। সে ঘর থেকে ছুটে বেরিয়ে আসলো বাইরে। কি হয়েছে, কি হয়েছে, এখানে ভিড় কেন? তোমরা কি শ্যামলীর খোঁজ পেয়েছো? মাধব, শ্যামলী এদের খোঁজ পেয়েছো? তখন ভিড়ের মধ্যে থেকে কয়েকজন বলল, মাধব তো পাত্তা নেই, পালিয়েছে। তাহলে শ্যামলী, শ্যামলী কোথায়? শ্যামলীকে দেখবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় শ্যামলী? চলো, এসো আমার সঙ্গে।
কোথায় কোথায় শ্যামলী? আরে এসো না। ওই দেখো তোমার শ্যামলী গাছে ঝুলছে। না, এই ওকে ধর, ওকে ধর 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 ধর, ধরে বসা বসা। জল নিয়ে আনো, মাথায় একটু জল দে, মাথায় একটু জল তো, তাড়াতাড়ি যা। কেউ জল নিয়ে আয়। যোগেন্দ্র জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার জ্ঞান ফেরানোর জন্য সবাই মাথায় জল দেওয়া, হাওয়া এসব দেওয়াতে তার জ্ঞান তো ফিরল, কিন্তু সে নিস্তেজ নির্বাক হয়ে সেখানেই বসে থাকলো। সবাই মিলে ধরাধরি করে তাকে সেই গাছটার তলায় নিয়ে যাওয়া হলো, যেখানে শ্যামলী গলায় দড়ি দিয়ে ঝুলছিল। কিন্তু মাধবের কোনো খোঁজ পাওয়া যায়নি। সময় বয়ে যেতে শুরু করলো। আসলে হয়েছিল কি, ভোরে একজন তার প্রাকৃতিক কাজ সারার জন্য জঙ্গলে গেছিল এবং সেই কাজ সেরে আসার পরে জঙ্গলের কাঠ কুড়োতে কুড়োতে হঠাৎ গিয়ে দেখে একটা জীবন গাছের ডালে শ্যামলী গলায় দড়ি দিয়েছে এবং সেই এসে পাড়াতে খবর দেয় এবং সবাই মিলে জটলা করে যোগেন্দ্র বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। তারপরেই যোগেন্দ্র সব কিছু শোনে। যাই হোক, ঘটনা যখন একটা আত্মহত্যা, তখন তো এই ঘটনা জানাতেই হয় স্থানীয় পুলিশকে। স্থানীয় পুলিশদের জানানোও হলো। তারা বলল, আপনারা যান, আমরা আসছি। তখন সময়টা প্রায় 2-2:30 হবে। লোকাল পুলিশ স্টেশন থেকে তাদের তো পাঠিয়ে দিল যে আপনারা যান, আমরা আসছি। সবাই ফেরত চলে আসলো। কিন্তু সেই পুলিশ স্টেশন থেকে লোক আসবে আসবে করে সে রাত পর্যন্ত আর কেউ এলো না। সন্ধে নামলো, রাত হলো, তবুও তারা কেউ এলো না। এবার এদিকে গ্রামের লোকেরা পড়েছে মুশকিলে। এরকম একটা বডিকে ঝুলন্ত অবস্থায় ফাঁকা রেখে কি কখনো যাওয়া যায়? সবাই সলা পরামর্শ করলো কি করা যায়, কারণ ফাঁকা রেখে গেলে শেয়াল কুকুরে ছিঁড়ে খেতে পারে, আর সঙ্গে নানা রকম অন্যান্য অমঙ্গলদায়ক জিনিসও হতে পারে। সেসব ভেবে পাড়ার সবাই ঠিক করলো রাত্রে পাহারা দেবে। সেখানে পাহারায় তারা বসবে এবং পাড়ার যেসব সাহসী অল্প বয়সী ছেলেরা আছে তারা, তাদের সঙ্গে বয়স্ক লোকেরাও থাকবে, এটাই সিদ্ধান্ত হলো। তো সেই মতো কাজ, বেশ 7-8 জন মতো তারা পাহারায় বসলো। সবাই তারা বাড়ি থেকে টর্চ, হেরিকেন এবং লাঠি সোটা যে যা পারলো সঙ্গে করে নিয়ে আসলো। সবাই মিলে সেই গাছটার অদূরে, মানে যেখানে একটু ফাঁকা জায়গা, মানে সমস্ত কিন্তু জঙ্গলে তো কেউ থাকতে পারে না, তাই তারা একটু ফাঁকা মাঠের মতো একটা জায়গা ছিল, সেইখানে সবাই মিলে পাহারা দেওয়ার জন্য বসেছে। এবং তাদের মধ্যে কথা হলো সেখানে বসে তাদের সময় কাটাবে কি করে, না তাস খেলে কাটাবে। সেই মতো সবাই মিলে বসলো। কিন্তু কিরে সন্তোষ, তাসের দানটা দে। পুরো দান দেবে কি গো, ও তো ভূতের ভয়ে দান দেওয়া ভুলে গেছে। এত ভয়? এই তোরা হাসছিস, তোরাই আবার কিছু হলে না সবার আগে ছুটে পালাবি। চুপ কর তো, চুপ করে থাম। না না, আমি ভূতের ভয় পাই না, কিন্তু তাই ভয় পাই না বলে ভূত যে নেই সেটাও আমি মনে করি না। কারণ ছোটোবেলায় যে ঘটনা আমার সঙ্গে ঘটেছিল তার থেকে আমি অস্বীকার করতে পারি না। কি ঘটেছিল তোর সঙ্গে? কাকা, তুমি তো জানো যে আমি এখানে দিদির কাছে থাকি। আমার তো ছোটোবেলা থেকে বাবা মা কেউ নেই, দুজনেই মারা গেছিলো। যাই হোক, তখন মা বেঁচে ছিল, তখন আমরা ছিলাম বাংলাদেশে। মায়ের হাত ধরে রাত্রের অন্ধকারে আমরা আমাদের বাড়ি থেকে আর একটা বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু এই যাওয়ার যে পথ, তার বাঁ দিকে ছিল কষার জঙ্গল, মানে জঙ্গল তো জঙ্গল, কষার জঙ্গল, সেখানে দিনের বেলায় লোকও ঢোকে না। যাই হোক, অত রাত্রে আমরা যাচ্ছি, আমাদের খুব প্রয়োজন ছিল। তো মা কী করেছিল, কয়েকটা পাটকাঠি জ্বালিয়ে আমাকে হাত ধরে নিয়ে পথ চলছে। যাচ্ছি আমরা, হঠাৎ করে যে জঙ্গলে কোনো মানুষজন থাকে না, ওখান থেকে হঠাৎ করে কেউ ছুটে এসে আমাদের সেই পাটকাঠিগুলো 1 ফুতে নিভিয়ে দিল। অতগুলো পাটকাঠি 1 ফুতে নিভিয়ে দিল। যাই হোক, আমরা তো হকচকিয়ে গেছি, ব্যাপারটা কি হলো। তারপরে দেখি যে সাদা রঙের একটা কি চলে গেল ওখান থেকে। আমরা আলোতে বুঝতে পারি না, আধারিতেও একটু যেন কেমন লাগলো, চোখটা সয়ে আসলে বুঝতে পারলাম যে সাদা কাপড় পরা বা ওই জাতীয় কিছু একটা সাদা কিছু ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেল, সাদা শাড়ি। তো মা তখন খুব ভয় পেয়ে গেছে, আমাকে বগল দাবা করে মা তখন ছুটছে সেই বাড়ির দিকে, আর জোরে জোরে গালাগালি করতে আরম্ভ করে দিল ওই অবয়বটার উদ্দেশ্যে। এবং বেশ খানিকটা যাওয়ার পরে আমাকে নিয়ে বেশ মা রীতিমতো দৌড়াতে আরম্ভ করলো। দৌড়ে
আমরা সেই বাড়িতে পৌঁছে যাই। গিয়ে আমাদের হাঁপাতে দেখে সেই বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো, কী হয়েছে, কী হয়েছে? মা সে সময় তাদের এই ঘটনাটা শুধুমাত্র বলছে। এমন সময় ওদের বাড়ি না বিরাট বড় বড় পাঁচিল ছিল চারিদিক থেকে, বাউন্ডারি পাঁচিল। ওদের বারান্দায় মা ওদের এক গিন্নিকে এই কথা বলছে, আমিও তার পাশে দাঁড়িয়েছিলাম। আর কি বলবো, এত বড় একটা মালসা, সে মালসা ভর্তি মানুষের পায়খানা। সেই মালসা ভরা পায়খানা ওই অত উঁচু দেওয়ালের ওপর থেকে ছুঁড়ে মারলো আমাদের দিকে। ইস, কি অবস্থা সে সময়। এটা কোনো মানুষের অত ভারী জিনিস অত উঁচু পাঁচিলের ওপর থেকে ছুঁড়ে দেওয়া সম্ভব? তুমি বলো না। কি বলছিস তুই? হ্যাঁ গো কাকা, তো সেই জিনিস কোনো মানুষই করতে পারে? কিন্তু আমার নিজের চোখে দেখা, কে একজন এসে হঠাৎ করে নিভিয়ে দিয়ে সে চলে গেল ওখানে, এবং দেখতে পেলাম সাদা মতো একটা অবয়ব সেই জঙ্গলের মধ্যে ঢুকছে। আর আমরা যখন ছুটে এসে বলছি, উল্টে আমাদের এরকম অবস্থা হয়েছিল। আর যেহেতু মা ওই অবয়বটার উদ্দেশ্যে গালিগালাজ করছিল আর এখানে এসে তার কথাই বলছিল, তাই হয়তো সেই আত্মার বা প্রেতাত্মা যাই বলো না কেন, তার হয়তো সেটা ভালো লাগেনি। সে তখন আমাদের উদ্দেশ্যে ওরকম ছুঁড়ে মেরেছিল। আচ্ছা কাকা, কাউ দেখি ভূত মানে কি সাদা শাড়ি পরতে হবে? লাল শাড়ি কালো শাড়ি পরতে পারে না? আমি তো সেই কথাটাই বলতে চাইছিলাম। কাকা ছাড়ো, ও ভূতের ভয় পাচ্ছে না। ভূতের ভয় এখন ওসব মাথায় নিয়ে আসিস না তো, ওসব কথা বলবি না তুই। তাসের দানটা দে। ভয় কিসে? ভয় না, এইসব কথা এইসব অবস্থায় বলা যায় না। আর যখন ভয় সামনে এসে পড়বে, তুই তখন সবার আগে লেজ গুটিয়ে পালাবি। একদম হক কথা। সবাই তখন এই বলে হাসাহাসি করতে আরম্ভ করলো। এমন সময় ওই দেখো কাকা, ওই দেখো গাছে কেউ নড়ছে, দেখো। ও মা, সত্যি তো তাই তো। বাঁচাও! ওরে বাবা রে! হঠাৎ সবাই চুপ। কিন্তু এতক্ষণ এদের আর্তচিৎকার সমস্ত গ্রামবাসীর কাছেই পৌঁছে গেছে। বিশেষ করে যাদের ঘর থেকে পাহারা দেওয়ার জন্য এসেছিল, তারা সবার আগে ঘর থেকে বেরিয়ে এসেছে ব্যাপারটা কি হলো। আর এত চিৎকার হঠাৎ করে থেমে গেলই বা কী করে? সবাই উদ্গ্রীব হয়ে পড়েছে। এমন সময় নব ছুটতে তাদের বাড়ি থেকে পৌঁছালো। কি হয়েছে নব? কি হয়েছে? ওরে বাবা, আমি বলতে পারছি না। আরে যে গাছে শ্যামলি ছিল, সেই গাছটা হঠাৎ করে কি জোর দুলতে আরম্ভ করলো, আর তারপর ধপাস করে শ্যামলি ওখান থেকে লাফিয়ে পড়লো। ও মা, আমি থাক, ওকে আর বলিও না। ঠিক আছে, আমরা যাচ্ছি। আর সব কোথায়? আমার সঙ্গে শুধু সন্তোষ পালিয়ে এসছে, আর কে কোথায় আছে কিচ্ছু জানি না। ঠিক আছে, তোকে আর বলতে হবে না। এই চলো তো, আমরা সবাই মিলে যাই। হ্যাঁ, চলো, আমি যাবো না। পাড়ার প্রায় অনেক লোক মিলে, বিশেষ করে যাদের লোক পাহারায় ছিল তারা তো বেরিয়েই ছিল, তাদের সঙ্গে পাড়ার আরও অনেক লোকজন, প্রায় 10-15 জন লোক মিলে তারা সবাই পাটকাঠি দিয়ে মশাল তৈরি করলো। সেই মশাল, টর্চ, এদিকে সাথে লাঠি, দা, যে যা পারলো নিয়ে সবাই মিলে গেল সেই জায়গাটায় যেখানে তারা পাহারায় বসেছিল। সবাই গিয়ে দেখলো, কেউ হয়তো গাছের গোড়ায় পড়ে রয়েছে, তার মাথা থেকে রক্ত বেরাচ্ছে। কেউ হয়তো একজন আরেকজনের ওপর পড়ে রয়েছে। কেউ বা কোনো জঙ্গলের মধ্যে খানাখন্দের মধ্যে পড়ে রয়েছে। ব্যাপারটা তারা বুঝে উঠতে পারল না সঠিক কী হয়েছে। যাই হোক, তাদের মধ্যে তো আতঙ্ক ছিল। তারা কিন্তু সেই গাছটার সামনে যেতে আর সাহস করলো না। না, এত রাত্রে কিন্তু ওই গাছটার সামনে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, ওই গাছের সামনে আমরা যাবো না, তুমি গেলে যাও। আরে দেখতে তো হবে কি হয়েছে সেখানে। তোমার কি সুখে থাকতে ভূতে কি লয়? তুমি যাও, আমাদের লোক পেয়ে গেছি, আমরা যাবো না। আমরা যাবো না, তুই গেলে যা, আমরা কেউ যাবো না। আচ্ছা ঠিক আছে। কেন, কালকে সকালে আলো ফুটলে তখন দেখা যাবে না? হ্যাঁ, সেও হয়, কিন্তু এই ভয় নিয়ে আমরা সারা রাত থাকবো? আর কতক্ষণ আছে ভোর হতে? এই তো প্রায় ভোর হয়ে আসলো, তারপরে না দেখা যাবে। আমরা কেউ যাব না। হ্যাঁ, আমরা কেউ যাব না, তুই গেলে যা। যাই হোক, নবর ভাইয়ের কথায় কেউ সায় না দিয়ে এবং যার লোক পাহারা দিচ্ছিল তাদেরকে সঙ্গে নিয়ে তারা ফিরে চলে আসলো। কিন্তু এ রাত্রে সকালে যাওয়ার কথা হলেও ভয়ে সেই গাছের দিকে আর কেউ যাচ্ছে না। এদিকে বেলা তো বেশ হয়ে গেছে, প্রায় 11:30-12টার সময়
পুলিশ স্টেশন থেকে পুলিশ আসলো। তখন সেই পুলিশের গাড়ি দেখে গ্রামবাসীরা সাহস পেল এবং তার পেছন পেছন আসতে আরম্ভ করলো এবং তাদের মধ্যে কেউ স্পটটা দেখিয়ে দেওয়ার জন্য এগিয়ে গেল। কিন্তু স্পটে গিয়ে দেখা গেল একটা বীভৎস খারাপ জিনিস। ইস, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ! সেখানে যাওয়া তো দূরের কথা, সেখানে দুর্গন্ধের জন্য যাওয়াই যাচ্ছে না। তবুও যেতে হবে। সবাই নাক চেপে সেখানে গেল বটে, কিন্তু সেখানকার সেই দৃশ্য দেখে সবার চোখ কপালে উঠল। এই যে নব জানিয়েছিল শ্যামলী গাছ থেকে ধপ করে নামলো এবং গাছটা ধরে ঝাঁকাচ্ছিল, এর ব্যাপারটা সেরকম ছিল না। দারোগা এসে যেটা বুঝতে পারলো সেটা এটাই যে দুদিন ধরে লাশটা ঝুলছিল, তার ফলে প্রচণ্ড পরিমাণে পচন ধরেছিল। তার ভেতরকার যে নাড়িভুঁড়ি, ওর যে চাপ, সেই চাপটা আর রাখতে পারছিল না দেহটা। ওই পচন আর ওই চাপের জন্য ওই বডির নিম্নাঙ্গ থেকে তার নাড়িভুঁড়ি বেরিয়ে চলে আসে এবং সেটাই যখন রাত্রে বেরিয়ে আসার চেষ্টা করছিল চাপের ফলে, তখনই কম্পন হয় আর সেই কম্পনের ফলে গাছটাও নড়তে থাকে। তারপরে ওই পচা নাড়িভুঁড়ি যখন চাপের ফলে নিচে এসে পড়ে তখনও একটা জোরে আওয়াজ হয়, আর এরা সেটাকেই ধরে নেয় শ্যামলী গাছ থেকে লাফিয়ে পড়ে এবং তার আগে শ্যামলী গাছটা নাড়াচ্ছিল। দারোগার কথা মতো এটাই বোঝা গেল। এইবার দারোগা খোঁজ করতে আরম্ভ করলো যোগেন্দ্রকে ডেকে নিয়ে আসো। পাড়ার কয়েকজন গিয়ে যোগেন্দ্রকে তো নিয়ে আসলো। যোগেন্দ্রকে বলা হলো, তুমি ওই গাছটার উপরে উঠে শ্যামলীর যে লাশটা ঝুলছে এই দড়িটা গিয়ে কেটে দাও। যোগেন্দ্র মাথায় হাত দিয়ে বসে পড়ল, না, আমি পারবো না। কিন্তু যোগেন্দ্র, তোমাকেই তো করতে হবে, আপনি অন্য কাউকে দায়িত্ব দিন, আমি পারবো না। তখন দারোগা এটাই বোঝালেন, না যোগেন্দ্র, নিয়ম এটাই, তোমাকেই করতে হবে। পাড়ার সবাই যোগেন্দ্রকে আস্তে আস্তে ধরে সাহসও দিল এবং একটা সময় যোগেন্দ্র গাছের ওপরে উঠে সেই গলার দড়িটাকে কেটে দিল। কিন্তু কেটে দেওয়ার পর সে আবার প্রায় সেন্সলেসের মতো ওখান থেকে গাছ থেকে পড়ে গেল। সবাই মিলে ধরাধরি করে ওকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। যাই হোক, এরপরে শ্যামলীর শ্রাদ্ধ শান্তি ঠিকমতো হয়েছিল কি হয়নি সেটা ঠিকমতো জানা যায়নি, কিন্তু ঘটনা এরপর থেকে ঘটতে আরম্ভ করলো। যোগেন্দ্র তার মেয়েকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেল তার মামা বাড়িতে। এ বাড়ি পড়েই থাকলো পরিত্যক্ত অবস্থায়। এদিকে প্রতিদিন রাত হলেই বিশ্বাস বাড়িতে পড়তে আরম্ভ করলো ঢিল। বিশ্বাসরা ভেবেছিল হয়তো কেউ বদমাইশি করে এটা করছে। এদিক ওদিক বেরিয়েও কাউকে খুঁজে পায়নি তারা। মাঝে মধ্যেই রাত্রে শ্যামলীকে জঙ্গলে হেঁটে চলে বেড়াতে দেখা যেত। অনুভব করা যেত কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। প্রায়ই শ্যামলীর কান্নার আওয়াজ ভেসে আসত। লোকে বলা বলি শুরু করলো, বাচ্চা রেখে মারা গেছে তো, তাই অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, কেঁদে বেড়ায়। কিন্তু সেদিন রাতে যখন বিশ্বাস বাড়ির কেউ একজন প্রস্রাব করার জন্য উঠেছিল, কারণ গ্রামের দিকে বাইরেই প্রস্রাব করত, বিশেষ করে তখনকার দিনে, সেই সময় সেভাবে শৌচাগার ছিল না, তাই গ্রামের মানুষরা যেখানে থাকতো তার থেকে একটু পাশে কোনো জায়গায় তারা সেসব ত্যাগ করত। এইরকমই বিশ্বাস বাড়ির এক ছেলে যখন প্রস্রাব করতে বেরিয়েছে, সে তখন ঘর থেকে বেরিয়েই দেখে সামনে শ্যামলী দাঁড়িয়ে। চিৎকার করে সে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো কারণে সে পড়ে গেল। ঘরের ভেতরে যারা ছিল তারা সবাই আওয়াজ শুনতে পেয়ে এসে তাকে তো উদ্ধার করলো, কিন্তু সে সময় তারা কেউ শ্যামলীকে দেখতে পেল না। এরপর থেকে বিশ্বাস বাড়ির লোকজনদের রাত্রে একা বেরানোই বন্ধ হয়ে গেল। তারা নিজেরাই বুঝতে পারলো যে ওখানে ওদের আর থাকা চলবে না। ওরা বাধ্য হলো ওখান থেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য। কিন্তু শ্যামলী ওখানেও পিছু ছাড়ল না। যেখানে বিশ্বাস পরিবার নতুন বসবাস করতে শুরু করলো, সেখানে আবার তাদের বাড়ি বিনা কারণে আগুনে ভস্মীভূত হলো। তাই তারপর বিশ্বাসেরা এবং পাড়ার লোকজনরা মিলে শ্যামলীর আত্মা যাতে শান্তি পায় তার জন্য তারা তান্ত্রিককে ডেকে নিয়ে এসে বেশ কিছু ক্রিয়াকর্ম করে এবং পাড়ায় বড় করে হরিনাম দেয়। তারপর থেকে হয়তো শ্যামলীকে আর দেখা যায়নি, কিন্তু সেই কাঁঠাল বাগান থেকে যাতায়াত করতে গেলে মানুষের আজও পর্যন্ত ভয় লাগে।
যদিও এই ঘটনা আজ থেকে প্রায় 50 বছর আগের, তবুও কাঁঠাল বাগান আজও পর্যন্ত তার সব মহিমায় বিরাজ করছে। কেমন লাগলো আপনাদের এই ঘটনা অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। আজকের এই ঘটনার মধ্যে মাধব, নব আর সন্তোষের নামটা সঠিক ছিল, বাকি যাদের নাম সেইগুলো কিছুটা পরিবর্তন করা হয়েছে, যদিও তাদের পদবি ঠিক রাখা হয়েছিল। আপনাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক বা আধা ভৌতিক বা কোনো সাসপেন্সমূলক গল্প থাকে, অবশ্যই আমাকে আমার ইমেল আইডিতে এবং আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন আপনাদের নামসহ। তবে হ্যাঁ, আমার এই চ্যানেলে সেসব ঘটনা প্রমোট করা হবে না যেগুলো শোনার পরে মনে হবে হিন্দি বইয়ের আদলে তৈরি বা গাঁজাখড়ি গল্প। আপনারাও সেই দিকটা খেয়াল রাখবেন। চলি বন্ধুরা, আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য বিদায়।